আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর কচিকাঁচা শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.6 এর বেশ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো একটি একটি করে অঙ্কগুলো আমরা সলভ করব। তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার প্রাণপ্রিয় ষষ্ঠ শ্রেণীর কচিকাঁচা শিক্ষার্থীরা আমাকে রিকোয়েস্ট করেছে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য, যার জন্য মূলত আমার আজকের ভিডিও। তো আজকে আমরা প্রথমে যেটা করব, অনুশীলনী 1.6 এর 1 নম্বর হচ্ছে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা হচ্ছে এখানে ক এবং খ দুইটা যোগফল দেখতেছি। ক এবং খ দুইটা অঙ্ক দেখতেছি, এই দুইটা অঙ্ক যোগ করতে হবে আমাদের। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দশমিক রয়েছে, তো দশমিকের যোগ আর কি এগুলা। তো আমরা হচ্ছে দশমিকের যোগগুলো শিখবো আজকে। তো প্রথমে হচ্ছে 1 নম্বরের কতে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা করব। প্রথমে হচ্ছে 1 নম্বরে কতে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা সমাধান করব। তো এখানে আমি হচ্ছে 1 নম্বরের প্রশ্ন লিখে রেখেছি এই জায়গায়, এটা আমরা সমাধান করব। তো এটা হচ্ছে পাশাপাশি দেওয়া আছে সংখ্যাগুলি। আমাদের কাজ হচ্ছে এগুলোকে উপর নিচ লেখা। আমরা হচ্ছে এখানে উপর নিচে লিখবো। তো কিভাবে লিখবো এটা? তো প্রথমেই আমরা হচ্ছে কি করবো, প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে প্লাস চিহ্নের প্রথমে যে চিহ্নটা প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এটা আমরা লিখবো। তো প্রথমে লেখা আছে হচ্ছে 0.325। তো এর নিচে আমরা এর পরবর্তী সংখ্যাটা লিখবো। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 2.368। তো এখানে অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে দশমিকের যে বিষয়টা, দশমিকের এই যে দশমিকটা এটা অবশ্যই এই দশমিকের নিচে লিখতে হবে। দশমিকের আগে আছে 2, তারপর হচ্ছে 3, 6 এবং 8। এরপর সেম এটাকে আমাদের দশমিকটা সোজাসুজি রাখতে হবে, নিচে নিচে রাখতে হবে, দশমিক যাতে এদিক সেদিক না হয়। আমরা এখানে লিখতে পারি 1.2। এরপর লাস্ট আছে হচ্ছে 0.229, 0.29 বসিয়ে দেবো এই জায়গায় 0.29। এই সিরিয়ালে বসানোর পরে আমাদের অঙ্ক করার সুবিধাতে আমরা কি করব, দশমিকের পরে দেখব যে কোথায় কয় ঘর আছে। এখানে আছে 3 ঘর, এখানে দশমিকের পরে 3 ঘর আছে, এখানে আছে 1 ঘর, এখানে 2 ঘর। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকের পরে সর্বোচ্চ সংখ্যক ঘর যেখানে আছে তার সমান করে বাকি ঘরগুলো পূরণ করে নেব শূন্য দিয়ে। তো যেরকম এখানে আছে সর্বোচ্চ 3টা, এখানে 3টা, কিন্তু এখানে আছে মাত্র একটা। তো আমরা কি করব, এই বাকি যে আরো 2টা ঘর বাকি আছে এগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে নেব। আর এখানে হচ্ছে কি আছে, 2 9 আছে আর একটা, এখানে আমরা শূন্য দিয়ে দেব। দিয়ে এখন আমরা হচ্ছে যোগ করব। তো নরমাল নিয়মে যোগ করে দেব। প্রথমে হচ্ছে 5 আর 8, 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 এখানে হবে 3, হাতে থাকে 1, তারপরে হাতের 1 এখানে যদি দেই 2 আর 1 3, 3 আর 6 হচ্ছে 9, 9 9 18, 18 8 হাতের 1, আবার হাতের 1 যদি আমরা 3 এ দিয়ে দিই তাহলে 4, 4 আর 3 7, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11, 11 1 হাতের থাকে হচ্ছে 1। তো এখন এই দশমিকের নিচে নিচে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব। তো হাতের 1 এখানে দিয়ে দেব, 2 আর 1 3, 3 আর 1 হচ্ছে 4, তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে আমাদের যে এই যে এখানে প্রশ্নটা আছে ক নাম্বার, 1 এর ক নাম্বার প্রশ্নটা, তার উত্তর হচ্ছে 4.183। তাহলে আমরা এই জায়গায় লিখে দেব হচ্ছে 4.183। তো এই অংশটুকু করলে আমাদের 1 নম্বরের কটা যথেষ্ট, এটুকু করলে চলবে। আমরা হচ্ছে ক নাম্বার অঙ্কটি সমাধান করে ফেলেছি, এখন আমরা হচ্ছে খ নাম্বার সমাধানটি করব। তো খ নাম্বারে বলা আছে 13.001 যোগ 23.01 যোগ 0.005 যোগ 80.6। তো এই ম্যাথটি আমরা হচ্ছে এখন সমাধান করব। তো আমি প্রথমে এখানে এটা লিখে রেখেছি এই পাশে। তো আমরা এটা কি করব, এটা রাফের মাধ্যমে এখানে আমরা হচ্ছে প্রথমে উপর নিচে এটা উঠাবো। এটা হচ্ছে পাশাপাশি দেওয়া আছে, আমরা হচ্ছে নিচে নিচে লিখবো। এর প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে 13.001, তার নিচে লিখবো হচ্ছে 23.01, তারপরে লিখবো হচ্ছে 0.005। অবশ্যই আমাদের দশমিকের যে পয়েন্ট গুলো আছে এগুলো অবশ্যই নিচে নিচে লিখতে হবে, এদিক সেদিক করা যাবে না। এরপরে আছে 80.6, তাহলে এখানে লিখবো হচ্ছে 80.6। তো লেখার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে হবে দশমিকের পর সর্বোচ্চ কত ঘর আছে। এখানে 3 ঘর আছে, এখানে সর্বোচ্চ 3 ঘর, এখানে 2 ঘর, তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমরা 3 ঘর বানিয়ে নিব। এখানে হচ্ছে 2টা শূন্য দিয়ে আমরা 3 ঘর বানিয়ে নেব। দিয়ে এখন হচ্ছে আমাদের এখানে যোগ করে দিতে হবে। তো এখন দেখো আমরা নরমাল যোগ করি, 1 আর 5 হচ্ছে 6, হাতের নাই। আবার এই সিরিয়ালে হচ্ছে শুধু 1 আছে, তাহলে এখানে বসাই দেব 1,
এই সিরিয়ালে হচ্ছে আছে 6, আমরা সবগুলো বসিয়ে দিলাম, এরপর এখানে একটা দিলাম দশমিক। তো এরপর আমাদের হচ্ছে এই যোগটা করতে হবে, 3 আর 3 হচ্ছে 6, এখানে লিখবো হচ্ছে 6। তো এরপর এখানে 1 আর 2 হচ্ছে 3, 3 আর হচ্ছে 8 হচ্ছে কত হয়, 11 হয়, তাহলে এখানে লিখবো হচ্ছে 11। তাহলে এখানে হচ্ছে 116.616। তো এটি এখানে লিখে দেব 1 6 6 1 6। তো এটি হচ্ছে আমাদের একের, এটা হচ্ছে আমাদের একের খ নং এর অ্যান্সার। তো আমরা একের খ নাম্বারটা করে ফেলছি। তো আমরা 1 নাম্বার কমপ্লিট করে ফেলছি, এখন আমরা হচ্ছে 2 নাম্বারটা করব। 2 নাম্বার হচ্ছে 3টা অঙ্ক দেওয়া আছে, ক খ গ। তো আমরা প্রথমে হচ্ছে ক নাম্বারটা করব। ক নাম্বারে আছে 95.02 থেকে 2.895 বিয়োগ করতে হবে। তো আমরা হচ্ছে বিয়োগ করব, 2 এক বিয়োগ করব। তো বিয়োগের জন্য আমরা এখানে 2 এর ক নাম্বারটা লিখলাম এই জায়গায়। তো আমাদের কি করতে হবে, ফার্স্টে এভাবে লিখতে হবে, এটা মাইনাস এটা করতে হবে। পরে আমরা হচ্ছে এটা কি করব, এই পাশে আমরা হচ্ছে এটা উপর নিচে লিখবো, মানে নিচে নিচে লিখবো। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 95.02। এরপর হচ্ছে এর নিচে লিখবো হচ্ছে এটা 2.895, তাহলে এখানে লিখবো 2.895। এখানে অবশ্যই দশমিক গুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে, এদিক সেদিক করবা না একদম। তো এখন এখানে দিলে হচ্ছে বিয়োগ। তারপর কি করবা, এখানে হচ্ছে দেখবা কি, এখানে আছে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, এখানে আছে 3 ঘর। তো আমাদের কি করতে হবে, এখানে একটা শূন্য দিয়ে সমান করতে হবে, ঘরগুলো সমান করতে হবে। তো এখন আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। আমরা প্রথমে কি করব, এই 0 থেকে 5 বিয়োগ করবো। তো যেহেতু 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে আমরা কি করব, এই 0 থেকে 5 বিয়োগ না করে এটাকে মনে মনে 10 ধরবো। তাহলে 0-কে 10 ধরলে কত হয়, 0-কে 10 ধরে 10 থেকে কি করব, 5 বিয়োগ করব। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 5, হাতের 1 যাবে এই 9-এ, তাহলে এটা হয় 10। তো 2, এখানে একটা 12 থেকে আমরা হচ্ছে 10 বাদ দিব, তাহলে থাকে হচ্ছে 2, হাতে আছে 1। আবার 10 থেকে যদি আমরা 9 বাদ দিই, হাতের 1, হাতের সাথে হাতের 1 যোগ করলে হয় 9, তাহলে 10 থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 1। এরপর আমরা কি করব, এখানে দশমিক দিয়ে দিব। তো আমাদের কিন্তু এখানে 10 ধরছিলাম, এটার জন্য হাতের 1 আছে, তো হাতের 1 2 এ চলে যাবে। তো 5 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 2, হাতে নাই, আর 9 এর এখানে 9। তাহলে এখানে হইলো 92.125। তাহলে আমরা এখানে কি করব, এখানে লিখে দেব 92.125। এটি হচ্ছে আমাদের 2 নং এর ক এর অ্যান্সার। 2 নং এর ক আমরা করে ফেলেছি। তো এখন আমরা হচ্ছে এখানে 2 নং এর খটা সমাধান করব। 2 নং এর খ। তো 2 নং এর খতে কি আছে দেখি। তো এখানে 2 নং এর খতে আছে 3.15 থেকে 1.6758 বিয়োগ করতে হবে। তো আমরা ফার্স্টে এখানে কি করব, নিচে নিচে লিখবো। তাহলে লিখবো হচ্ছে এখানে আমরা এই যে এখানে লিখলাম, লিখে 3.15, এর নিচে লিখবো হচ্ছে 1.6758। এখন এখানে দেখো দশমিকের পর আছে 4 ঘর আর এখানে আছে 2 ঘর। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু 4 ঘর আছে তাহলে এখানে আমরা 4 ঘর বানিয়ে ফেলি। তো 4 ঘর বানাতে গেলে আমাদের 2টা শূন্য অ্যাড করতে হবে। এখন আমরা হচ্ছে সহজে বিয়োগ করতে পারবো। এখন আমরা হচ্ছে সহজে বিয়োগ করতে পারবো। তো এখানে দেখো 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2, হাতে আছে 1 6। 10 থেকে যদি আমরা আবার 6 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 4, হাতে 1, এখানে 8 হয়ে যায়। তো 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 7, হাতে 1, আবার এখানে 7 হয়। 10 থেকে যদি 7 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 3, হাতে 1, এখানে দশমিক দেবো, এই সোজা দশমিক দিয়ে দিব, হাতে 1 যাবে এই 1 এর মধ্যে, তাহলে হবে 3 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 1। যাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে তারা ভিডিওটি মানে আবার পিছন থেকে ব্যাক করে আবার দেখবা। প্রত্যেকটা ম্যাথ আমি হচ্ছে ডিটেলসে বুঝাচ্ছি। তো তোমরা যদি বুঝতে না পারো বা হচ্ছে বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা একটা ম্যাথ কয়েকবার করে দেখবা, উল্টে উল্টে ভিডিওটা হচ্ছে পিছনে ব্যাক করে আবার দেখবা, তাহলে হচ্ছে বুঝে যাবে। তো এখন আমরা হচ্ছে কি করব, এই যে যে মানটা আমরা পেয়ে গেছি এই মানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 1.3742। তো এখানে যে বিষয়টা, দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু আমাদের হচ্ছে ভেঙে ভেঙে বলতে হবে। যেরকম এখানে 1.3742, এখানে সংখ্যাগুলো কিন্তু এভাবে বলা যাবে না যে 3742, এভাবে বলা ভুল। আমাদের কি করতে হবে, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যাকে আমরা হচ্ছে ভেঙে ভেঙে একটা একটা করে অঙ্ক হিসেবে বলবো। তো এটা হচ্ছে আমাদের আহ খ নাম্বারের উত্তর। আমরা খ নাম্বারের উত্তর পেয়ে গেছি। এখন আমরা লাস্ট হচ্ছে গ নাম্বার ম্যাথটি করবো। তো গ নাম্বার ম্যাথে বলা আছে 899 থেকে 23.895
9, 8, 7 বিয়োগ করতে বলা হয়েছে। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রশ্নটা উঠিয়ে নিব। প্রশ্নটা উঠিয়ে নিয়ে আমরা এই পাশে অথবা নিচে যে কোনো এক জায়গায় আমরা হচ্ছে কি করব, এটা নিচে নিচে লিখবো। তাহলে লিখবো হচ্ছে 8, 9, 9। এখন কথা হচ্ছে এখানে তো দশমিক নেই, কিন্তু এই জায়গায় কিন্তু দশমিক আছে। তো আমাদের এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের হচ্ছে এখানে কোনো দশমিক নেই, কিন্তু এই জায়গায় কিন্তু দশমিক আছে। তাহলে এখানে আছে দশমিক, যেহেতু আছে তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে নিব। তো দশমিকটা আসলে কোথায় দেব? যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে, সংখ্যায় দশমিক না থাকলে আমরা হচ্ছে সংখ্যার শেষে একটা দশমিক দিয়ে নিব। বুঝতে পারছো? সংখ্যার শেষে দশমিক দিয়ে নিব। এরপর আমরা হচ্ছে নর্মালি বসাবো এখানে হচ্ছে 23.987। তো এখন আমরা একটু লক্ষ্য করলে দেখবো যে এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে আমরা এখানে কি করব, 3টা শূন্য দিয়ে আমরা হচ্ছে সমান করে নিব। এরপর হচ্ছে বিয়োগ করব। এখন দেখো নর্মাল বিয়োগ করো, যদি 10 থেকে 7 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 3, হাতের আছে 1। এরপর 10 থেকে আবার হাতের 1 সহ 9 বাদ দিলে থাকে 1, হাতের 1। এখানে 10 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 0, হাতে থাকে 1, হাতের 1 যাবে হচ্ছে এই 3 এর মধ্যে, তাহলে হবে 4। 9 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 5। তারপরে হাত আর নেই এখানে, 9 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে পাই হচ্ছে 7, আর এখানে থাকে হচ্ছে 8। তো এটি আমরা এখানে লিখে দেব 875.013। তো এই অংশটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো একইভাবে আমরা হচ্ছে কি করব, 3 নম্বরে চলে যাব। আমাদের 3 নম্বরে গুণফল বের করতে বলা হয়েছে, আমরা হচ্ছে গুণফল নির্ণয় করব। তো এখানে টোটাল 4টা ম্যাথ আছে। তো আমি প্রথমে ক নাম্বারটা করব। তো ক নাম্বারে কি বলছে, ক নাম্বার হচ্ছে 2.218 গুণ 3। এখানে আসলে দশমিক বইয়ের মধ্যে, তোমাদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ে এই দশমিকের আগে কোনো কিছু নেই, দশমিক দিছে। কিন্তু এখানে নর্মালি একটা শূন্য দিয়ে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। 0.218। তো তার সাথে হচ্ছে 3 গুণ করতে হবে। তো আমরা এটা কি করব, এখানে আমরা ছাড়া দশমিক ছাড়া যে সংখ্যাটা আছে এটা নর্মালি লিখবো 218। এরপর হচ্ছে আমরা নিচে লিখবো হচ্ছে 3। এখন গুণ করে দিব। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে গুণফল কি আসে? 3 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি তাহলে কত হয়? 3 8 24। 24-এর 4, হাতে থাকে 2, 3 একে 3 আর 2 5, হাতে থাকে, হাতে নাই, হ্যাঁ হাতে কোনো কিছু নাই। আর এখানে হবে 3 দুগুণে হচ্ছে 6, 654। এখন আমরা এই যে টোটাল যে ম্যাথটা দেওয়া আছে, এই টোটাল ম্যাথের মধ্যে দেখবো হচ্ছে দশমিকের পর, এই দশমিকের পর কয়টা সংখ্যা আছে? এখানে দশমিকের পর কোনো সংখ্যা নেই, আর এখানে দশমিকের পর সংখ্যা আছে হচ্ছে 3টা। তাহলে আমরা কি করব, এদিক থেকে গুনে গুনে এদিকে আসবো, 3 ঘর গুনবো। 3 ঘর গুনার পরে আমরা হচ্ছে দশমিক দিব। তাহলে এখানে হচ্ছে 3 ঘর হচ্ছে কি 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তো এখানে আছে 3 ঘর, তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব। দিয়ে আমরা হচ্ছে কি করব, এখানে সামনে একটা শূন্য বসিয়ে দেব। তাহলে এইটুকুর গুণফল হচ্ছে 0.654। তো তোমরা যদি না বুঝে থাকো তো অবশ্যই আবার এই অংশটুকু আবার প্রথম থেকে দেখো, এই ম্যাথের অংশটুকু আবার দেখো, তাহলে অবশ্যই বুঝে যাবে। তো আমরা এটার উত্তর পেয়ে গেছি। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। তো আমরা গুণফলের ক নাম্বারটা করে ফেলছি। এখন আমরা হচ্ছে খ নাম্বারটা সমাধান করব। তো খ নাম্বারটা আমরা হচ্ছে এখানে লিখলাম, এই প্রশ্ন লিখে নিয়েছি, লিখে এখানে উত্তরটা লিখবো। তো আমরা হচ্ছে এখানে কি করবো, গুণটা করবো। তো এখানে দেখো, এখানে কিন্তু 3টা সংখ্যা আছে। তো 3টা সংখ্যা থাকলে আমরা কিভাবে গুণ করবো? তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যে 2টা সংখ্যা আছে, প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে 0.33। এখানে একটা শূন্য দিয়ে নিব। এরপর এখানে হচ্ছে আমরা হচ্ছে কি লিখবো, দশমিক শূন্য দিয়ে নিব, এটার সামনে একটা শূন্য দিয়ে নিব। তো এই অংশটা আগে গুণ করে নিব, এই অংশটা আগে গুণ করব। তো এই অংশের গুণটা কিভাবে করব? আমরা নর্মালি হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করব। এখানে 2 আছে, এখানে সংখ্যা আছে 2। তো 2 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে হয় 3 দুগুণে 6। আবার এই যে 2 দিয়ে এই 3 কে গুণ করি তাহলে হয় 3 দুগুণে 6। তো এখানে শূন্য আছে, শূন্য দিয়ে গুণ করার প্রয়োজন নেই। আমরা যে মানটা পাইছি, এখন আমরা দেখবো যে আমরা যে অংশটুকু গুণ করলাম, এই অংশটুকু এবং এই অংশটুকু গুণ করলাম, এখানে দশমিকের পর মোট কয়টা সংখ্যা আছে? এখানে যদি একটু লক্ষ্য করো, দেখো এখানে হচ্ছে দশমিকের পর 2টা সংখ্যা আছে, আর এখানে দশমিকের পর 2টা সংখ্যা। তাহলে কয়টা সংখ্যা হলো? এখানে 2টা, এখানে 2টা, 4টা। দশমিকের পর 4টা সংখ্যা। আমাদের হচ্ছে ডান দিক থেকে গুণে বাম দিকে যাইতে হবে, ডান দিক থেকে গুণে বাম দিকে যাইতে হবে। কত ঘর? এখানে যে 2 ঘর, 2 ঘর, 4 ঘর ছিল, এই 4 ঘর আমরা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাব। এই ডান দিক থেকে আমরা হচ্ছে বাম দিকে 4 ঘর যাব।
এটা 1 ঘর, এটা 2 ঘর। এখন আমাদের 4 ঘর যাইতে হবে, কিন্তু আছে 2 ঘর। তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। দেওয়ার পরে আমাদের হচ্ছে কি হয়? এই যে এখানে একটা দশমিক দিয়ে দেবো। দেখো তো 4 ঘর হয়েছে কিনা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এখানে দশমিকের পরে 4 ঘর ছিল, তো আমাদের টোটাল গুণফলটা কি করতে হবে? 4 ঘর দিতে হবে। তো 4 ঘর দিয়ে এখানে সামনে একটা শূন্য বসিয়ে দেব। তাহলে এই দুইটার গুণফল আমরা পাইছি, এই দুইটা অংশের গুণফল পাইছি। কিন্তু আমাদের সাথে তো আবার আরেকটা সংখ্যা এখানে আছে। তাহলে এটাকে আবার কি করব? এখানে নিচে বসিয়ে দেব। তাহলে এখানে হবে 0.18। তো এখন আবার গুণ করব। এই অংশটুকুকে আমরা হচ্ছে আবার গুণ করে দেব। তাহলে 8 দিয়ে যদি আমরা 6 কে গুণ করি, তাহলে হবে 6 8 48, 48 এর 8, হাতে থাকে 4। আবার এই 8 দিয়ে 6 কে গুণ করব, 6 8 48 আর 4 হচ্ছে 52। তো এটা লিখলাম। এখন এখানে দেব হচ্ছে 0 দিয়ে এই 1 দিয়ে আবার 6 কে গুণ করব, 6 কে 6, 6 কে 6, মানে একদম সিম্পল, যে তোমরা ক্লাস 5 এ যে গুণগুলা করে আসছো ওই নিয়মে গুণগুলা করে ফেলবা। ঠিক আছে? করার পরে এখন আমরা হচ্ছে যোগ করে দেব। এখানে যোগ করব 8 আর হচ্ছে 0 যোগ করলে হবে 8, আবার হচ্ছে 2 আর যদি 6 যোগ করি তাহলে হবে হচ্ছে 8, আবার 5 আর 6 যোগ করলে হবে হচ্ছে তোমার হচ্ছে 11। হ্যাঁ? তো এখন এখানে দেখো, তুমি যে এখন যে দুইটা সংখ্যা গুণ করলা, এই যে এখানে একটা, এখানে একটা, এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মানে দশমিকের পর কয়টা ঘর আছে? এখানে আছে, এটার মধ্যে আছে দশমিকের পর 4টা ঘর, আর এখানে দশমিকের পর আছে কয়টা ঘর? 2টা ঘর। তাহলে আমরা কি করব? এখানে 4টা আর এখানে 2টা, তাহলে 6টা হয়, 6টা পাইলাম। তো এখন আমরা হচ্ছে যে আমরা যে গুণফলটা পাইছি, গুণফলের কি করতে হবে? গুণফলকে আমরা হচ্ছে একটু দেখবো, দেখার পরে আমরা ডান দিক থেকে কি করব? ডান দিক থেকে বাম দিকে যাব কয় ঘর? 6 ঘর। কারণ এখানে আমরা যে সংখ্যাগুলো গুণ করেছি, সেই যে গুণগুলো করলাম, এই গুণফল আমরা যে এই সংখ্যাগুলো গুণ করেছি, এই গুণ করা সংখ্যাগুলোর দশমিকের পরে টোটাল 6 ঘর আছে। এখানে 4 ঘর, এখানে 2 ঘর। তাহলে আমরা হচ্ছে কি করব? 6 ঘর যাব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। আমাদের সংখ্যা শর্ট করে, তাহলে আমরা শূন্য দিয়ে মানে এখানে কাজটা শেষ করব। তাহলে এখানে দেব একটা দশমিক, তার সামনে একটা শূন্য বসিয়ে দেব। তাইলে এই যে শেষ এই অংশটা হচ্ছে এই যে এই পুরো ম্যাথের গুণফল। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে 0.001188। এটা আমরা পেয়ে গেছি, এটার গুণফল। আমরা হচ্ছে খ নম্বর ম্যাথটি সমাধান করে ফেলছি। এখন আমরা হচ্ছে গ নম্বর ম্যাথটি সমাধান করব। তো আমি হচ্ছে এখানে গ নম্বর ম্যাথটি লিখে ফেলছি এখানে। তো দেখো, এখানে আমরা হচ্ছে লেখার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে রাফের মাধ্যমে এটার গুণফলটা নির্ণয় করব। তো এখানে দেখো কি আছে? 0.0754, আর এটার নিচে বসবে হচ্ছে 1000। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করব। এটা দিয়ে আমরা গুণ করে নিব। তো গুণ করে এখানে একটা গুণ করার একটা আমি শর্টকাট টেকনিক বলে দেই কিভাবে গুণ করব। আজ কাজ হচ্ছে আমরা কি করব? এখানে 1 দিয়ে কি করব? এই সবগুলোকে সংখ্যাকে গুণ করব। তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 1 এর নিচ থেকে শুরু করব, 4 একে 4। এরপর হচ্ছে 5 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে হবে 5 একে 5। এরপর হচ্ছে 7 একে 7। এরপর এই 1 দিয়ে 0 কে গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে 0 কে গুণ করলে 0 হবে। এরপর 1 এর পরে যে কি ছিল? 1 এর পরে ছিল হচ্ছে 3টা শূন্য। তাহলে আমরা এখানে কি করব? 3টা শূন্য বসিয়ে দেব। তো এটা আমরা গুণ করলাম, করার পরে এখন আমাদের দশমিক বসাতে হবে। দশমিকটা আসলে আমরা কোথায় বসাবো? এখানে দেখো, দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা, এটার মধ্যে কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা নেই। সেই ক্ষেত্রে আমরা এখানে গুলো কাউন্ট করব। দশমিকের পরে এখানে 4 ঘর আছে, তাহলে আমরা হচ্ছে কি করব? ডান দিক থেকে বাম দিকে যাব কয় ঘর? 4 ঘর। 1 2 3 4, 4 ঘর পরে আমাদের হচ্ছে এখানে একটা দশমিক দিতে হবে। এই যে আমরা দশমিক দিলাম এখানে, তাহলে এটা হবে আমাদের হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে এটা বসিয়ে দেই। তাহলে এখানে আসা হচ্ছে 75.4, তারপরে সাথে হচ্ছে 3টা শূন্য, এখানে বসিয়ে দেবো হচ্ছে 0। এটা হচ্ছে এই অংশের গুণফল। তো এরপর আমরা হচ্ছে করব গ নাম্বারটা লাস্ট। এই গ নাম্বার সমাধানটা আমরা করব। তো প্রথমে এখানে লক্ষ্য করো, টোটাল 3টা সংখ্যা আছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথম 2টা গুণ করতে হবে। তো এটা আমরা ইচ্ছা করলে মুখে মুখে গুণ করতে পারি, আমাদের হচ্ছে রাফ না করলেও চলবে। তারপরে আমি একটু রাফ দেখায় দেই। প্রথমে হচ্ছে আমরা কি করব? লিখবো 0.05, আর নিচে লিখবো হচ্ছে 0.007। তো এরপর নরমালি সংখ্যা দুইটা গুণ করা, এখানে যেহেতু সব শূন্য আছে, নরমালি সংখ্যা দুইটা গুণ করলে কি আসে? 5 সাথে 35, 5 সাথে 35 এখানে আসে।
তো 35 লেখার পর এখন আমাদের এখানে দশমিক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দশমিক। তাহলে দশমিক দিব কি? আচ্ছা, দশমিক না দিয়ে আমরা এক কাজ করি, এখানে যে মানগুলা পাইছি, এখানে যে ৫ এবং ৭ গুণ করে যে মানটা পাইছি ৩৫, এটাকে আবার গুণ করব। এখানে যে ৩ আছে, নরমাল ৩ দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে কি করব? ৩ দিয়ে গুণ করব। তাহলে ৩ ৫ কত হয়? ৩ ৫ হয় হচ্ছে ১৫ র ৫, হাতের হচ্ছে ১, ৩ থেকে ৯ আর ১ ১০, তাহলে ১০৫। এখন তোমার মেইন খেলা শুরু হবে যে আসলে তুমি দশমিকটা কোথায় বসাবে। এখানে দেখো দশমিকের পরে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর। আর এখানে দশমিকের পরে ৩ ঘর, তাহলে ৪ আর ৩ ৭ ঘর। আর এখানে দশমিকের পরে ২ ঘর, তাহলে ৯ ঘর। আমাদের হচ্ছে দশমিকের পরে ৯ ঘর বসাতে হবে। তো এখন এখানে দেখো আমাদের আছে মোট সংখ্যা হচ্ছে ৩টা, তাহলে আমরা ৯ ঘর গুণে নিব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। ৯ ঘর কমপ্লিট হওয়ার পরে এখানে সামনে একটা দশমিক দিব, দিয়ে এখানে শূন্য বসিয়ে দেব। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে এই অংশের গুণফল। তাহলে আমরা এখানে লিখে দিব ০.০০ কয়টা শূন্য আছে এখানে? ৬টা। তাহলে এখানে ৬টা শূন্য হইলো, আর হইলো এখানে ১০৫, অর্থাৎ ০.০০ এখানে ৬টা শূন্য দিয়ে ১০৫। এটা হচ্ছে এই অংশের গুণফল। তো এখন আমরা ৪ নম্বর হচ্ছে ভাগফল নির্ণয় করব। তো এখানে দেখো ৩টা অঙ্ক আছে। তো আমরা হচ্ছে প্রথমে এখানে লিখে নিব, ক নম্বরটা লিখে নিলাম ৯.৭৫ ভাগ ১৫। তো এটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে বাঘ চিহ্নটা আছে, এই বাঘ চিহ্নের আগে যে অংশটা আছে, বাঘ চিহ্নের আগে যে অংশটা আছে, সেটা আমরা উপরে লব আকারে লিখব। আর বাঘ চিহ্নের পরে যে অংশটা আছে, এটা হচ্ছে নিচে হর আকারে লিখব। তো লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে দশমিক উঠাইতে হবে। এই দশমিক বিন্দুটা এখান থেকে উঠাইতে হবে। তো দশমিক উঠানোর নিয়ম কি? দশমিক উঠানোর নিয়ম হচ্ছে এটা যেখানে দশমিক সংখ্যাটা আছে, যেখানে দশমিক সংখ্যাটা আছে তার নিচে কি করতে হবে? দশমিকের জন্য একটা ১ দিতে হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে কি করব? এখানে ৯৭৫ লিখে ফেলবো। এখানে কিন্তু কি দশমিকটা উঠিয়ে দিছি। তো দশমিকটা উঠিয়ে দিছি, দেওয়ার পর আমি এখানে ১৫ লিখলাম। লেখার পর এখানে গুণ করতে হবে কি? এই যে দশমিক যে উঠাইলাম, এর বিনিময়ে কি করতে হবে? আমার দশমিকের জন্য নিচে একটা ১ দিতে হবে। তারপর হচ্ছে দশমিকের পর সংখ্যা যে কয়টা থাকবে একের সাথে সেই কয়টা শূন্য বসাতে হবে। এটা হচ্ছে নিয়ম। দশমিক সংখ্যাটা যেহেতু উপরে ছিল, এই জন্য আমরা নিচে দিছি। তো যদি এরকম হয় যে দশমিক সংখ্যা নিচে, তাহলে আমরা হচ্ছে এই যে এই এক্সট্রা অংশ যে দশমিকের জন্য আমরা গুণ করলাম, এই অংশটা উপরে দিব। তো করার পর এখন আমাদের কি করতে হবে? এখানে দেখো আমরা কাটাকাটি করতে পারি। ১০০ কে যদি আমরা ২৫ দিয়ে কাটি তাহলে হয় ৪, আর ৯৭৫ কে যদি আমরা ২৫ দিয়ে কাটি তাহলে হয় ৩৯। তো এই যে এটুকু আমরা কাটাকাটি করার পরে পাইছি, এখানে আর কোনো কাটাকাটি হয় না। তাহলে উপরে কি থাকে দেখো তো? উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে ৩৯, আর নিচে থাকে কি? নিচে থাকে হচ্ছে ১৫ এবং ৪ এর গুণফল। ১৫ এবং ৪ গুণ করে দেব। তাহলে আমরা যদি এখানে ১৫ এবং ৪ গুণ করে দেই, তাহলে গুণফল কত আসে? ১৫ এবং ৪ এর গুণফল আসে হচ্ছে ৪ × ৫ = ২০, এখানে হাতে থাকে ২, আর ৪ একে ৪ আর ২ হচ্ছে ৬। তাহলে নিচে বসাবো হচ্ছে ৬০। এই যে মানটা আমরা পাইছি, এটা এখন আমাদের কি করতে হবে? ভাগ করে আমাদের হচ্ছে দেখতে হবে যে এটার উত্তর কত আসে। তো আমরা এখানে কি করব? এই পাশে আমরা হচ্ছে এটার ভাগটা করব। তো তাহলে আমরা এখানে কি করব? ভাগ করে নেই, রাফ আকারে ভাগ করে নেব। এখানে একটা রাফ করছি, আবার এখন আরেকটা রাফ করব। তো ৬০ দিয়ে আমরা হচ্ছে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করব। তো এখন দেখো এই যে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে আমরা এই ৬০ দিয়ে ৩৯ কে ভাগ করব। তো এখানে দেখো তো ৬০ দিয়ে ৩৯ কে ভাগ করা যাবে না। কারণ এখানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করতেছি সেটা বড় হয়ে গেছে, আর যাকে ভাগ করতেছি সে ছোট হয়ে গেছে। তাহলে আমরা কি করব? যে যাকে ভাগ করব তাকে বড় করব। বড় করার নিয়ম কি? তার সাথে একটা শূন্য দিতে হবে। তাহলে আমরা এখানে জায়গা নাই, এখানে একটা শূন্য দিলাম। তো শূন্য দিলে এখন হচ্ছে ৩৯০। দেখো অবশ্যই এখানে ৬০ থেকে এটা এখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তো এই যে এখন যে আমরা একটা শূন্য এড করলাম, এটা বিনিময়ে আমরা ভাগফলের জায়গায় কি করব? শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে নিব। নেওয়ার পরে এখন আমরা নরমালি হচ্ছে ভাগ করব। তো আমরা এখানে দেখব ৩৯০ এর মধ্যে ৬০ কয়বার যায়? তাহলে এখানে যায় হচ্ছে ৬ ৬ ৩৬। ৬ বার যদি দেই, ৬ বার দেই তাহলে যায় হচ্ছে ৩৬০। তো এরপর
এখানে বিয়োগ করতে হবে। তো 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে যদি আমরা হচ্ছে 6 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 3, 3 থেকে 3 বাদ দিলে কিছু থাকে না, তো এখানে থাকে 30। এখন এই যে 60, 60 দিয়ে কিন্তু 30 কে ভাগ করা যায় না, তাহলে এখানে আমরা আরেকটা শূন্য দিব। যেহেতু একবার আমরা হচ্ছে কি আমরা হচ্ছে দশমিক দিয়ে ফেলছি, এখানে দ্বিতীয়বার যখন আবার শূন্য দিব, শূন্য ব্যবহার করার জন্য এখানে কোনো এক্সট্রা দশমিকের প্রয়োজন নাই বা কোনো শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন এখানে আমরা পাইছি হচ্ছে, আমরা পাইছি কত, আমরা পাইছি হচ্ছে 300। তো 300 মধ্যে দেখবো কত যায়, 60 কয়বার যায়, তাহলে যাবে 5 বার। তাহলে 5 বার দিলে থাকে হচ্ছে এখানে 300। তারপর এখানে বসিয়ে দেবো হচ্ছে শূন্য। এই যে যে অংশটা এটা হচ্ছে এটার ভাগফল, তাহলে এখানে বসিয়ে দেবো হচ্ছে 0.65। তো এই যে এই অংশের ভাগফল হচ্ছে এটা। তো একই রকম ভাবে আমরা এখানে খ নাম্বারটা লিখে রাখছি। তো খ নাম্বারটা আমরা সমাধান করব। তো এখানে দেখো নিয়ম অনুযায়ী এখানে যে আমরা নিয়মে করছিলাম এই সেম নিয়মটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো প্রথমে কি করব, ভাগ চিহ্নের আগে যেটা আছে সেটা বসাবো উপরে, ভাগ চিহ্নের পরে যেটা আছে সেটা বসাবো নিচে। এখানে আছে 0.0123, তো আমরা এটাকে লিখবো 0.0123, মানে দশমিকের আগে শূন্য নেই, কিন্তু আমরা হচ্ছে একটা শূন্য দিয়ে দিব যাতে এখানে দশমিকটা বোঝা যায়। তো এখন আমাদের হচ্ছে কি করতে হবে, দশমিক উঠাইতে হবে। তো দশমিক উঠাইতে গেলে আমাদের কি করতে হয়, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে উপরেটা মনে করো দশমিক ছাড়া লিখবো, তাহলে লিখবো কি 9717। দেখো দশমিক কিন্তু এখান থেকে উঠাই ফেলছি, তাহলে দশমিক যেহেতু উঠাই ফেলছি, বিনিময়ে আমরা হচ্ছে কি করব, নিচে নিচে যে সংখ্যা আছে তার সাথে কি গুণ হবে, এই যে দশমিকের জন্য একটা এক, এখানে এই দশমিকের জন্য কি করব, এখানে একটা এক বসাবো। আর দশমিকের পরে কি আছে, দুইটা সংখ্যা, তাহলে এখানে বসাবো হচ্ছে দুইটা শূন্য। দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে আমরা হচ্ছে একের সাথে সেই কয়টা কি বসাবো, শূন্য বসাবো। তো নিচে সেম একইভাবে আমরা হচ্ছে শুধু সংখ্যাটা লিখবো, তাহলে শুধু সংখ্যা হচ্ছে 1 2 3 অর্থাৎ 123, 123। তো এখানে কি করব, উপরে এখানে দেখবো দশমিকের পরে কি ছিল, কয়টা সংখ্যা ছিল, 1 2 3 4। তো আমরা দশমিকের জন্য একটা এক দিব আর হচ্ছে শূন্য দিব হচ্ছে 4টা। এখন দেখো আমরা হচ্ছে কাটাকাটি করব। তো যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা যাবে, আবার এই শূন্য এই শূন্য কাটা যাবে, তাহলে এখানে থাকে কি, এখানে এখানে থাকে হচ্ছে নিচে 123 আর উপরে 100 আছে এই জায়গায়, আবার এখানে আছে 9717। তাহলে এটা দিয়ে আমরা 123 কে দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করলে হয় 79। তো এখন এই 79 এই 100 সাথে গুণ হয়ে যাবে, তাহলে 100 সাথে 79 গুণ হইলে এই 79 সাথে যদি 100 গুণ হয়, তাহলে 1 দিয়ে আমরা 79 কে গুণ করে দিব, তাহলে হয় 79। আর 100 সাথে শূন্য আছে কয়টা, দুইটা, আমরা হচ্ছে এখানে কি করব, দুইটা শূন্য দিয়ে দিব। এই অংশটা হচ্ছে এটার ভাগফল, এই যে অংশের ভাগফল হচ্ছে এটা। তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেছি, খ নম্বরের উত্তর। তো আমরা হচ্ছে এখানে ক এবং খ করে ফেলছি, এখন আমরা হচ্ছে গ নংটা সমাধান করব। তো গ নংয়ে বলা আছে 0.168, এখানে আমরা একটা শূন্য দিয়ে নিব। আবার এখানে আছে 0.0125, এখানে একটা শূন্য দিয়ে নিব। তো এরপর আমরা হচ্ছে কি করব, এখানে দেখো ফার্স্ট কাজ হচ্ছে ভাগ চিহ্নের আগে যে অংশটুকু আছে, ভাগ চিহ্নের আগে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে আমরা লব আকারে লিখবো, তাহলে 0.168। আর যে অংশটুকু ভাগ চিহ্নের পরে আছে সেটা হচ্ছে আমরা হর আকারে লিখবো, তাহলে 0.0125। তো এখন আমরা হচ্ছে দশমিক উঠিয়ে দিব। তো দশমিক উঠানোর নিয়মটা কি, দশমিক উঠানোর নিয়মটা হচ্ছে উপরের সংখ্যাটা আমি শুধু সংখ্যাটা লিখলাম, মনে করো শুধু সংখ্যা লিখলাম, দেখো এখানে কত হয়, দশমিক এবং শূন্য গুলো উঠাই দাও, তাহলে থাকে হচ্ছে 168। তাহলে বিনিময়ে আমাদের কি করতে হবে, নিচে দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পর সংখ্যা আছে তিনটা, তাহলে তিনটা শূন্য দিতে হবে। দেখো দিলাম, দেওয়ার পর এখানে কি করতে হবে, আমার নিচে সংখ্যাটা বসাইতে হবে। নিচে সংখ্যা কত আছে, নিচে দশমিক উঠিয়ে দেবো, তাহলে থাকে 125। তারপর এখানে দেবো গুণ, গুণ দিয়ে দশমিকের জন্য একটা এক, দশমিকের পর সংখ্যা আছে চারটা, তাহলে এখানে দেবো চারটা শূন্য। এখন কাটাকাটি করো, এখানে দেখো আমি যদি এই শূন্য শূন্য কেটে দিই, এই শূন্য শূন্য কেটে দিই, আবার এই শূন্য কেটে দিই, তাহলে কোনো প্রবলেম নেই। এরপর এখানে 10 থাকে, এই জায়গায় 10 থাকে, আর এখানে থাকে হচ্ছে 125। আমরা যদি 10 কে 5 দিয়ে কাটি তাহলে থাকে হচ্ছে 2, আর 125 কে 5 দিয়ে কাটলে হবে 25। এরপর
এখানে রয়ে গেছে 168 সাথে 2 গুণ, তাহলে 168 সাথে আমরা হচ্ছে 2 গুণ করে দেখবো কত হয়। 168 সাথে 2 গুণ, তাহলে 8 দুগুণে 16, 6 হাতের 1, 6 দুগুণে 12, আর 1 হচ্ছে 13, 3 একে 3, আর 1 হচ্ছে 2 একে 2, আর 1 হচ্ছে 3। তাহলে এখানে থাকে হচ্ছে 336। তাহলে উপরে হবে এই 68 আর 2 এর গুণফল 336, আর নিচে থাকে হচ্ছে 25। এখন এটাকে আমাদের দশমিক বানাইতে হবে। তো দশমিক বানানোর জন্য আমরা কি করব, 25 দিয়ে 336 কে ভাগ করে দেব। তাহলে কি করব, এখানে রাফের মধ্যে আমরা হচ্ছে 25 দিয়ে 336 কে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে 25 আছে 2 ঘর, আমাদের এখানে 2 ঘরে আছে 33, তাহলে 25 কিন্তু এই 33 এর মধ্যে একবার ভাগ যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 25 বিয়োগ করলে থাকে হচ্ছে এখানে 8, আর এখানে থাকে আগে নামাইতে পারি 6। এখন এই 86 এর মধ্যে 25 যাবে হচ্ছে 3 বার, কারণ 3 25 হচ্ছে 75। তো এরপর এই যে 6 থেকে আমরা 5 বার দিতে পারি, থাকে 1, আবার 8 থেকে 7 বার দিতে পারি, থাকে 1। এখন দেখো এই 25 কিন্তু 11 এর মধ্যে ভাগ যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এখানে একটা শূন্য দিতে হবে, দিয়ে এখানে একটা দশমিক বসাতে হবে। এরপর 110 হচ্ছে, এই 110 এর মধ্যে কিন্তু 25 ভাগ যায়। কতবার যায়, 4 বার যাবে। 4 25 100, 4 25 হচ্ছে 100, এখানে থাকে হচ্ছে 10। তো যেহেতু 25 10 এর মধ্যে ভাগ যায় না, তাহলে এখানে আবার একটা কি করতে হবে, শূন্য দিতে হবে। তাহলে 100 হলো, এই 25 100 এর মধ্যে কয়বার যাবে, আবার যাবে 4 বার। তাহলে এখানে বসাবে 100, শেষে শূন্য। যে পর্যন্ত শূন্য না আসবে শেষে, এই পর্যন্ত আমাদের হচ্ছে ম্যাথ করে যেতে হবে। তো আমাদের এই যে ভাগফল চলে আসছে, ভাগফল হচ্ছে 13.44। এখন হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা করব। তো 6 নম্বরে বলা আছে, তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট আর কত টাকা রইল? তো এখন আমরা এই ম্যাথটি সমাধান করব। তো আমরা কি করব, প্রথমে তোমা কাকে দিল, তার ছোট ভাইকে এবং বন্ধুকে, সে কত টাকা দিয়ে দিল, বন্ধুকে এবং ভাইকে কত টাকা দিয়ে দিছে, সেটা হচ্ছে আমরা আগে বের করব। তো প্রথমে আমরা লিখে নিব, তোমা তার ছোট ভাই ও বন্ধুকে দিল মোট দিল কত, বাইকে দিছিল হচ্ছে 15.50 টাকা, আর বন্ধুকে দিছিল হচ্ছে 12.75 টাকা। তো এখন আমরা ফার্স্টে কি করব, এই দুইটা যোগ করব। কমা তার ছোট ভাই ও বন্ধুকে দিল কত টাকা, সেটা আমরা হচ্ছে যোগ করব। তো এখানে আরেকটা বিষয় বলি, তোমরা তোমার বন্ধু এবং ছোট ভাইকে কে কত টাকা দাও, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে অঙ্কটা সমাধান করি। তো প্রথমে আমাদের হচ্ছে ছোট ভাই এবং বন্ধুকে কত টাকা দিল, সেটা হচ্ছে আমাদের যোগ করে নিতে হবে। তো এখানে আমরা হচ্ছে নিচে নিচে যোগ করব। তো যোগ করলে 0 আর 5 হচ্ছে 5, তারপরে 5 আর সাথে হচ্ছে 12, 2 হাতের 1 দশমিক দিব, এরপরে 5 আর 2 7, আর 1 হচ্ছে 8, তারপর হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, তাহলে হয় 28.25। তো এখানে বসাবো হচ্ছে 28.25 টাকা। তো এই টাকাটা সে কি করে, তার ছোট ভাই এবং বন্ধুকে দিয়ে দেয়। কত দয়ালু দেখছো, তো 50 টাকার মধ্যে ও 28.25 টাকা বন্ধুকে দিয়ে দিল। এমন দয়ালু পাওয়া কিন্তু আসলে এই যুগে খুব কঠিন। হ্যাঁ, তো এরপর দেখতে হবে তার কাছে আর কত টাকা রইলো, বলো। এখানে দেখো কি বলছে, তার কাছে আর কত টাকা রইলো। তো এটা তো খুব সহজ, তাই না? তার কাছে ছিল 50 টাকা, সে দিয়ে দিছে 28.25 টাকা। তো তার কাছে রইলো কত? তো আমরা এটা কি করবো, যোগ করবো নাকি বিয়োগ করবো বলো তো? যেহেতু দিয়ে দিছে, তার কাছ থেকে এটা চলে গেছে, তো আমরা এখানে কি করব, বিয়োগ করে দিব। তাহলে লিখবো হচ্ছে তার নিকট রইলো, ছিল 50 টাকা, এখান থেকে যে টাকাটা সে হচ্ছে দিয়ে দিছে সেটা হচ্ছে বিয়োগ করে দিব। তো আমরা এখানে রাফের মধ্যে এটা হচ্ছে বিয়োগ করব। তো এখানে 50-এর মধ্যে যেহেতু দশমিক নেই, আমরা একটা দশমিক দিয়ে এখানে দুইটা শূন্য দিয়ে আমরা কি করব, লেবেল করে নিব। তারপর হচ্ছে কি বিয়োগ করব। তাহলে 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে থাকে হচ্ছে 1, আবার 10 থেকে যদি আমরা 3 বাদ দিই, হাতের 1 সহ এখানে 3 বাদ দিলে থাকে হচ্ছে 7, হাতের হচ্ছে 1। তো হাতের 1 যাবে 8 এ, 9 9 থাকবে, আর এখানে হচ্ছে 10 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 1, তারপর হাতের
বসিয়ে দিব হচ্ছে এখানে 1, তাহলে কত হয় 5 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 2। তো তার কাছে রইলো হচ্ছে 21.75 টাকা, মানে 21 টাকার একটু উপরে তার কাছে রয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 21.75 টাকা। তো এটাই আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে তার নিকট আর কত টাকা রইলো, আমরা বের করলাম যে তার নিকট আর 21.75 টাকা রইলো। তাহলে আমরা উত্তরে লিখে দিব হচ্ছে 21.75 টাকা। কত সহজে আমরা হচ্ছে অঙ্কটা সমাধান করলাম। এরকম সাজিয়ে সুন্দরভাবে করতে হবে, অবশ্যই যত সুন্দরভাবে করবো তত তোমার অঙ্কটা পরিপূর্ণ হবে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাই। তো পরবর্তী প্রশ্নে বলা আছে যে 7 নম্বরে পারুল বেগমের 100% জমি আছে। পারুল বেগম, হ্যাঁ, তোমাদের মধ্যে কার কার নাম পারুল বা কার আত্মীয় স্বজন পারুল আছে অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে পারুল বেগমের 100% জমি আছে। তিনি কি করলেন, ওই 100% জমি থেকে 40.5% জমিতে তিনি ধান চাষ করলেন, 20.2% জমিতে হচ্ছে তিনি মরিচ চাষ করলেন এবং 10.75% আলু চাষ করলেন এবং বাকি জমিতে বেগুন চাষ করলেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে তিনি কত শতাংশে বেগুন চাষ করলেন। দেখো, তিনি হচ্ছে টোটাল 100% জমি নিছে, এখান থেকে তিনি এই যে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে এত শতাংশ তিনি ধান, মরিচ এবং আলু চাষ করছে। এখন যে বাকি যে জমিটুকু রয়ে গেছে এটাতে তিনি বেগুন চাষ করলেন। তো আমাদের বের করতে হবে বেগুন চাষ করা জমির পরিমাণ কত। তো এটা আমরা কিভাবে করব, তো প্রথমে আমরা লিখবো হচ্ছে পারুল বেগম ধান, মরিচ ও আলু চাষ করলেন 40.5, তারপর 20.2 এবং 10.75। এগুলা কিন্তু আমরা প্রশ্নের মধ্যেই পাইছি, আমরা প্রশ্ন থেকে নিয়েছি যে তিনি জমিতে কোন ফসল কতটুকু চাষ করছে, এটা আমরা কিন্তু এখান থেকে পাইছি। এখন আমরা কি করব, এই তিনটা যোগ করে দেব। তো আমরা এখানে রাফে লিখে রেখেছি, আমরা হচ্ছে এটা যোগ করে নেব। আমরা এখানে একটু লেবেল করে নিব শূন্য দিয়ে। এখন যোগ করলে কি হবে 5, তারপর এখানে হচ্ছে হয় 5 আর 2 এ 7, 7 আর 7 হচ্ছে 14, 4 হাতে থাকে হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে টোটালে এখানে হবে 1 দশমিক, আর এখানে হচ্ছে 4 আর 2 6 আর 1 হচ্ছে 7। এটা কত হলো 71.45। আমরা এখানে লিখবো হচ্ছে 71.45 শতাংশে তিনি হচ্ছে ধান, মরিচ ও আলু চাষ করলেন টোটাল 71.45 শতাংশে। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে তিনি কত শতাংশে বেগুন চাষ করলেন, তিনি কত শতাংশে কি করলেন বেগুন চাষ করলেন। তো বেগুন চাষ করা অংশ কিভাবে বের করবো, তার যে টোটাল যে জমিটা ছিল 100%, এই 100% থেকে কি করতে হবে, তিনি যে চাষ করে ফেলছে যে অংশটা সেটা হচ্ছে মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি তিনি বেগুন চাষ করলেন, টোটাল ছিল 100, এখান থেকে মাইনাস করবো যে অংশটুকু চাষ করে ফেলছে 71.45 শতাংশ। এখন এটা মাইনাস করবো আমরা। তো মাইনাসে কি আসে দেখি। তো এখন দেখো এখানে 100 থেকে আমরা হচ্ছে 71.45 মাইনাস করবো, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দুইটা শূন্য দিয়ে নিব। এখন বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দাও, তাহলে থাকে 5, হাতে থাকে 1, 10 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে আহ 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, তারপর এখানে হচ্ছে দশমিক, হাতে রেখে এখানে 2, 10 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 8, তারপর হচ্ছে হাতের 1 এখানে আসবে 8, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, হাতের 1 এই জায়গায় 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকে না, তাহলে এখানে হচ্ছে 28.55। এই 28.55 শতাংশে তিনি হচ্ছে কি চাষ করলেন বেগুন, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 28.55 শতাংশে। তাহলে আমরা বলতে পারি তিনি বেগুন চাষ করলেন 28.55 শতাংশে। আমরা উত্তরে কি করবো লিখে দিব হচ্ছে 28.55 শতাংশ। তো এই হচ্ছে আমাদের পারুল বেগমের অঙ্ক। তো এখন আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাব। তো 11 নম্বর অঙ্কে বলা আছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? তো আমাদের হচ্ছে বাঁশের অঙ্ক করতে হবে। আসলে তোমরা কে কে বাঁশ খাও এবং কে কে তোমাদের বাঁশ দেয়, তো এটা কমেন্টে জানাও। ঠিক আছে, তো তোমরা কাদেরকে বাঁশ দাও, তোমাদের বন্ধুদের নাকি অন্য কাউকে, সেটাও বলো। তো আমরা অঙ্কটি করবো এখন।
বাসার অঙ্ক করার জন্য দেখো আমি এখানে একটা বাস তৈরি করেছি। দেখো এখানে একটা বাস অঙ্কন করেছি। তোমরা কিন্তু আবার তোমাদের খাতায় বাস অঙ্কন করো না, আমি এটা জাস্ট ফান, হ্যাঁ, মজা করার জন্য এটা অঙ্কন করেছি। তো দেখো এই যে বাস আছে, এই বাসের এখানে প্রশ্ন বলা হয়েছে বাসের হচ্ছে বাসের 0.15 অংশ কাদায়। তো আমরা যদি এটাকে চিন্তা করি যে নিচের এই অংশটুকু, বাসের এই অংশটুকু হচ্ছে কাদায়, এই অংশটুকু কোথায় আছে? এই অংশটুকু কাদায় আছে। তো এরপর 0.65 অংশ পানিতে আছে। তাহলে পানিতে মনে করো যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু কি পানিতে আছে, এই অংশটুকু পানিতে আছে, এবং বাকি যে অংশটুকু আছে এটা হচ্ছে পানির উপরে আছে। তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, বাঁশের কাদায় ও পানিতে কতটুকু আছে সেই অংশটুকু যোগ করতে হবে। তো আমরা প্রশ্ন থেকে লিখলাম যে বাঁশের কাদায় ও পানিতে আছে 0.15 ও 0.65 অংশ। তো আমরা হচ্ছে এটা যোগ করে নিব। তাহলে আমরা হচ্ছে এখানে রাফের মাধ্যমে যোগ করব। তো 5 5 যোগ করলে হচ্ছে 10, 10 শূন্য হাতের 1, 1 আর 6 যোগ করলে 7, আর হাতের 1 হচ্ছে 8। এরপর এখানে দেবো দশমিক, হাতের 1 শূন্য শূন্য আর হাতের 1 হবে 1। এখানে হচ্ছে শূন্য শূন্য হবে কারণ এখানে হাতের থাকে না, তাহলে এখানে হবে হচ্ছে শূন্য। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.80। তাহলে এখানে বসিয়ে দেবো হচ্ছে 0.80 অংশ। এই অংশটুকু হচ্ছে কাদা এবং পানিতে, টোটাল এই অংশটুকুর মাপ হচ্ছে আমরা পেয়ে গেছি এত অংশ, 0.80 অংশ পানিতে আছে। এখন আমরা বের করবো এই পানির উপরে কতটুকু অংশ আছে পানির উপরে। তাহলে আমরা ধরে নিই যে সম্পূর্ণ বাসটা হচ্ছে এক অংশ। আমরা এই সম্পূর্ণ বাসটাকে, এই টোটাল এই বাসটাকে আমরা কি ধরলাম, এক অংশ ধরে নিলাম, এক ধরে নিলাম, ঠিক আছে। তো এক অংশ ধরার পর এখন আমাদের কি করতে হবে, পানির উপরের অংশ বের করতে গেলে এক থেকে যে অংশটুকু কাদা এবং পানিতে আছে সেটা হচ্ছে মাইনাস করতে হবে এক থেকে। তাহলে আমরা কি করব, এক থেকে 0.80 মাইনাস করে দেব। তাহলে এক থেকে যদি 0.80 মাইনাস করি তাহলে এখানে দেবো দুইটা শূন্য। তো এখন বিয়োগ করো, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, আবার হচ্ছে 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2 হাতের 1, 1 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে শূন্য। তাহলে এখানে থাকে হচ্ছে 0.20। তাহলে এখানে বসিয়ে দেবো 0.20 অংশ। তাহলে এই অংশটা হচ্ছে, এই যে এই অংশটা পানির উপরে আছে, দেখো 0.20 অংশ পানির উপরে আছে। তো এখন আমাদের কি করতে হবে, লিখতে হবে যে 0.20 অংশ বাঁশের দৈর্ঘ্য 4 মিটার। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে, প্রশ্নে কি বলা আছে যে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে বাঁশটির উপরের দৈর্ঘ্য মানে 4 মিটার, উপরের দৈর্ঘ্য 4 মিটার, তাহলে হচ্ছে 0.20 অংশের দৈর্ঘ্য হবে 4 মিটার। তো এখানে দেখো দেওয়া আছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে পানির যে উপরের অংশ আছে উপরের অংশের বাঁশের উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তো আমরা এখানে পাইছি হচ্ছে পানির উপরের অংশ 0.20 অংশ। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 0.20 অংশ বাঁশের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য আমরা বের করতে গেলে কি করব, সম্পূর্ণ অংশ হচ্ছে 1, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 অংশ বাঁশের দৈর্ঘ্য কি করতে হবে, 4 কে এই 0.20 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ কিভাবে করব, এখানে হচ্ছে আমরা লিখবো উপরে 4 গুণ দিব হচ্ছে নিচে যে আমরা 20 লিখলাম, তো 20-এর পরিবর্তে এখানে 20 লেখার পরে এখানে আমাদের কি করতে হবে, দশমিকের জন্য একটা 1 দিতে হবে, আর দশমিকের পরে হচ্ছে দুইটা সংখ্যা থাকার কারণে দুইটা শূন্য বসাতে হবে। এরপর আমরা হচ্ছে কি করব, কাটাকাটি করব। এই 20 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে হয় 5। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 4 আর 5 হচ্ছে 4 5 কি হয় 20, 20 মিটার। তাহলে আমরা এটা কি পাইছি, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য এখানে দেখো বলা হয়েছে। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে এখানে লিখে দেবো হচ্ছে উত্তর 20 মিটার। এখন আমরা সর্বশেষ 12 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পূর্ণ সম্পত্তির মোট মূল্য কত? আমাদের বের করতে হবে হচ্ছে যে তার যে সম্পূর্ণ সম্পত্তি ছিল স্ত্রীকে দেওয়ার আগে এবং কন্যা এবং পুত্রকে দেওয়ার আগে যে সম্পত্তিটা ছিল সেই সম্পত্তির মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে কি লিখবো, এখানে তো আমরা প্রথমে লিখবো হচ্ছে
ধরি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ। আমরা ধরে নিব যে আব্দুর রহমানের মোট সম্পত্তি কতটুকু, আমরা ধরে নিব। তো ধরে নিলাম আব্দুর রহমানের মোট সম্পত্তি কত অংশ, 1 অংশ। তো এরপর স্ত্রীকে দেওয়ার পর তার কাছে রইলো, স্ত্রীকে দেখো কতটুকু দিল, স্ত্রীকে দিল হচ্ছে 0.125, মানে হচ্ছে 0.125 অংশ স্ত্রীকে দিয়ে দিল। তাহলে কি করতে হবে, এই এক থেকে টোটাল মান থেকে যেটুকু দিয়ে দিছে তার স্ত্রীকে সেটা মাইনাস করতে হবে। তাহলে আমরা 1 থেকে 0.125 কি করব, বিয়োগ করে দিব। তাহলে এখানে একটা দশমিক দিব, দিয়ে এখানে 3টা শূন্য দিব, দিয়ে এখন বিয়োগ করব। 10 থেকে 5 বাদ দিলে থাকে কত, 5, হাতে থাকে হচ্ছে 1। 10 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 7, হাতে 1 2। 10 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 10 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 8। তারপর হাতের 1 এই জায়গায়, তাহলে 1 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 0, আর এখানে বসিয়ে দিব হচ্ছে দশমিক। তাহলে এই অংশটুকু হচ্ছে কি থাকে, এই স্ত্রীকে দেওয়ার পর তার কাছে থাকে আর কি। তো এখানে কি হবে, 0.875 অংশ, এই অংশটুকু তার কাছে রইল। তো এখন এখানে বলা হয়েছে যে বাকি সম্পত্তির যে এই অংশটুকু, এই বাকি সম্পত্তির 0.5 অংশ পুত্রকে। তাহলে আমরা কি লিখবো, তিনি পুত্রকে দান করলেন। বাকি যে সম্পত্তি আছে, এই বাকি সম্পত্তি এর, এখানে এর বসাতে হবে। বাকি সম্পত্তি এর 0.5 অংশ কি করলো, 0.50 অংশ কি করলো, পুত্রকে দিয়ে দিল। তাহলে আমরা এখানে কি করব, পুত্রকে কতটুকু দান করলেন সেটা বের করব। তো এটা আসলে ক্যালকুলেশন করা অনেক সময়ের ব্যাপার, তো আমরা এটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই বের করে নেই। তো কি করব, 0.875 এর মানে হচ্ছে গুণ 0.50, তাহলে টোটাল মান আসা হচ্ছে 0.4375। তাহলে 0.4375 এত অংশ। এই অংশটা হচ্ছে কি, পুত্রকে দান করলেন। এরপর আমরা নির্ণয় করবো হচ্ছে কন্যাকে কতটুকু দান করলেন। তো আমরা হচ্ছে দেখবো কন্যাকে কতটুকু দান করলেন। তাহলে এখানে লিখবো এবং কন্যাকে দান করলেন। তো সেম ভাবে তার যে বাকি সম্পত্তি ছিল, যেখানে স্ত্রীকে দেওয়ার পর যে সম্পত্তি বাকি ছিল, তার সাথে আবার কন্যাকে দান করা অংশটুকু এর করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 0.875 এটা গুণ করব হচ্ছে কার সাথে, 0.25 এর সাথে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত আসে, গুণ ফল আসে হচ্ছে দেখো 0.21, তারপর হচ্ছে 875 অংশ। এই অংশটুকু কন্যাকে দান করলেন। এই অংশটুকু কি, কন্যাকে দান করলেন। পুত্রকে দান করলেন এটুকু এবং কন্যাকে দান করলেন এটুকু। এখন আমরা হচ্ছে কি করব, পুত্রকে এবং কন্যাকে মোট কতটুকু দান করলেন সেটা বের করব। এখন আমরা হচ্ছে লিখবো যে তিনি পুত্র ও কন্যাকে মোট দান করলেন। তো আমরা ওই পাশ থেকে মানটা নিয়ে আসবো। তো এরপর আমরা লিখবো হচ্ছে তিনি পুত্র ও কন্যাকে মোট দান করলেন। ওই পাশে যে পুত্রকে দান করছিল সেই অংশটুকু হচ্ছে আমরা এখানে লিখলাম, এবং কন্যাকে যে অংশটুকু দান করলো সেটা লিখলাম। এখন এই দুইটা যোগ করবো, তো যোগ করলে যোগফল আসে হচ্ছে 0.6525। তো যেহেতু এগুলা যোগফল অনেক বড় এবং গুণফল আমরা যে একটু আগে গুণ করলাম, এগুলা গুণ করা অনেক সময়ের ব্যাপার, তো আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো। তো এরপর আমরা পেয়ে গেছি হচ্ছে কতটুকু দান করলেন কন্যাকে এবং পুত্রকে। এরপর আমরা কি করব, তার কাছে অবশিষ্ট রইল কতটুকু, স্ত্রীকে দেওয়ার পর তার কাছে এটুকু রয়ে গেছিল, এখান থেকে এই অংশটুকু পুত্রকে এবং কন্যাকে দিয়ে দিছে। তাহলে কি করব, এই অংশ থেকে বাদ দিয়ে দেব 0.6525 এই অংশটুকু। তো এরপর এখানে বিয়োগ করে দেব 0.875 বিয়োগ 0.652625। বিয়োগ করলে আসা হচ্ছে 0.21875 অংশ। এই অংশটুকু হচ্ছে তার কাছে অবশিষ্ট রইল। তো এই যে অবশিষ্ট যে অংশটুকু রইল, এই অবশিষ্ট অংশের মূল্য এখানে দেওয়া আছে। অবশিষ্ট অংশের মূল্য কত, এই অবশিষ্ট অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা। 3,15,000 টাকা। এই শূন্য দুইটা দিলে হবে দশমিকের পর, না দিলেও চলবে। এখানে যে অবশিষ্ট অংশটুকু রইলো, এই যে এই অবশিষ্ট অংশটুকু দেখো তার কাছে অবশিষ্ট রইলো, এই অংশটুকু অবশিষ্ট রইলো। তো এই অংশের মূল্য হচ্ছে কত, 3,15,000 টাকা। তো আমরা এখন কি লিখবো, আমরা লিখবো হচ্ছে
0.21875 এই অংশটা এখানে লিখতে হবে। এত অংশ সম্পত্তির মূল্য কত টাকা? 3,15,000 টাকা। এরপর সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে এক অংশ, তাহলে লিখবো এক অংশ সম্পত্তির মূল্য। এই 3,15,000 কে কি দিয়ে ভাগ করতে হবে? এই 0.21875 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত আসে ভাগফল? এখানে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত আসে? 3,15,000 ভাগ, তারপর আসে হচ্ছে 0.21875, তাহলে ভাগফল আসে হচ্ছে 144, সাথে হচ্ছে 4টা শূন্য, এত টাকা। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 14,40,000 টাকা হচ্ছে তার কাছে অবশিষ্ট, তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য। তার মানে হচ্ছে 14,40,000 টাকা তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে উত্তর হচ্ছে 14,40,000 টাকা। তো এই ছিল আমাদের হচ্ছে 1.6 এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। তো কে কতটুকু বুঝতে পারছে এবং কে কোথায় বুঝতে পারো নাই অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবে, তোমার বন্ধু বান্ধবদের দেখাবে, যাতে ওরাও উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।